এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আমরা দুটি মেসেজ শিক্ষার্থীর উদ্দেশ্যে দেওয়ার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। এক হলো 2026 সেমিস্টারের 2026-এর জুলাই সেমিস্টারের 2026-এর জুলাই সেমিস্টারের ভিসা সাকসেস সেলিব্রেশন এবং অক্টোবর এবং 2027-এর জানুয়ারি মাসে 27-এ যে সমস্ত শিক্ষার্থীরা জাপান যাবেন তাদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা আমি বলবো। আমরা একটু আগেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটা সেমিনার করে আসছি, এখান থেকে আমরা সরাসরি এসেছি। হয়তোবা আমার কথাবার্তাতে কিছু এলোমেলো আসবে, তার জন্য ক্ষমা চাচ্ছি। তাছাড়া আপনারা মনে হয় যে অনেকেই জানেন যে জাপানের বর্তমান সরকার আসার পরে আইন শৃঙ্খলার অনেক পরিবর্তন এসেছে, যেটা আমাদেরকে এখন থেকে যদি বাংলাদেশে যারা নতুনরা যাচ্ছি তারা যদি সেগুলা সম্পর্কে অবহিত হয়ে না যায়। এখন বর্তমানে যারা জাপানে আছেন, বৈধভাবে আছেন, ভিসা নিয়ে আছেন, কিন্তু তাদের কিছু ছোটখাটো ভুলের জন্য, ছোটখাটো কারণে তাদেরকে কিন্তু জাপান সরকার বের করে দিচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এগুলা নিয়ে একটু সবার, যেহেতু গার্জিয়ানরা আছেন, আপনাদেরও দায়িত্ব থাকবে যেন আপনাদের ছেলে মেয়েদের এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হওয়ার পরে জাপান যাওয়ার পরেও তাদের খোঁজখবর নেওয়া। আমি প্রথমে মূল আলোচনায় চলে যাচ্ছি, একটু স্লাইডগুলোতে চেঞ্জ করো। আমার পরিচয়, যেহেতু এখানে অনেকেই নতুন গেস্ট আসছেন, আমি পরিচয় আমার দিচ্ছি। আমি কুমিল্লার দাউদকান্দির ছেলে, আমার নাম হলো নাগামাতসু ফারুক। আমি 2000 সালে জাপান স্টুডেন্ট ভিসায় জাপান যাই। 2004 সালে গ্রাজুয়েশন করার পরে 2018 সাল পর্যন্ত আমি জাপানের বিভিন্ন কোম্পানিতে জব করি। আমি কোম্পানিতে জব করা অবস্থায় আমি 2002 সালে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থাকা অবস্থায় আমি স্টুডেন্ট কনসালটেন্সির সাথে জড়িত। আমি 2009 সালে সিটিজেন লাভ করি। বর্তমানে আমি জাপানের বাংলাদেশি স্টুডেন্ট সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান বাসাদের প্রেসিডেন্ট। এবং আপনারা অনেকেই জানেন, শিক্ষার্থীরা বিশেষ করে, যে আমাদের বাংলাদেশে একটা অ্যাসোসিয়েশন আছে আলটিফ, সেটারও আমি মেম্বার। পরের স্লাইডে যাব। শিপন, স্লাইড চেঞ্জ করো। আমার মনে হয় এই আলোচনাগুলো কি কি হয়েছে, তারপরে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যে আপনারা জাপানে আইন কানুন চেঞ্জ হওয়ার পরে বিশেষ করে আমাদের যে ভাষা নিয়ে যে একটা অনেক জটিলতার আমরা সম্মুখীন হচ্ছি, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, সেক্ষেত্রে আপনাদেরকে অনেক আগেই আমি যে ভাষা সম্পর্কে বিশেষ করে গার্জিয়ানদেরকে বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছিলাম এবং গার্জিয়ানের কাছে আমি একটা খোলা চিঠিও লিখেছিলাম যে জাপান যাওয়ার আগে, যেহেতু নতুন সরকার আসার পরে অনেক আইন কানুন চেঞ্জ করেছেন, জাপান যাওয়ার আগে যেন আপনাদের ছেলে মেয়েদেরকে এমন কোনো শুরুটাই যেন এরকম না হয় যে জাপান শুরুটাই করছে সে ভুল দিয়ে। তো আমি এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে একটু আলোচনা করব, যেহেতু বর্তমানে এটা জাপানে শুধু জাপান বাংলাদেশিরা না, জাপান সোসাইটিকে এখানে মনে করেন যে অনেক নষ্ট করে ফেলতেছে। জাপানের ভাষায় একটা সময় ছিল যে ভাষা নিয়ে একজনের নামে ভাষা নিয়ে আরেকজন থাকা দেয়, একজনের যে একজন এবং একজন থাকতে পারবে, এখানে 4-5 জন একসাথে থাকা যায়। কিন্তু এখন বর্তমান সরকার আসার পরে এই নিয়মগুলোর প্রতি অনেক কঠোর হচ্ছে। জাপানে থাকতে হলে এখন যার নামে থাকবে এবং যার নামে বাসাটা নেওয়া হচ্ছে তার অধীনেই থাকতে হবে। এখানে অতিরিক্ত কোনো লোকজন রাখা যাবে না, এবং অতিরিক্ত লোকজন রাখলে হয়তোবা এখন কোনো সমস্যা হবে না, কিন্তু ইন ফিউচার যখন ভিসা এক্সটেনশন করতে যাবে সেই ক্ষেত্রে এটার অনেক সমস্যা হবে। এমনও হতে পারে এটার জন্য তাকে বাংলাদেশে ব্যাক করে পাঠিয়ে দিতে পারে। তো তাই শিক্ষার্থীদেরকে, অভিভাবকদের, এমন হচ্ছে কেন এটা? হ্যালো হ্যালো অভিভাবকগণকে অনুরোধ করব, আপনারা আগে হয়তো বা কোনো বন্ধু বান্ধবের সাথে তারা যে এখানে থাকতে পারছে, এখন এই জিনিসটা খুব কঠিন হয়ে গেছে।
আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের ছেলে মেয়েদের শুরুটা যেন সুন্দর হয় এবং শুরুটাতে যেন কোনো সমস্যা না হয়। তাই আপনারা চেষ্টা করবেন সবাই স্কুলের নির্দিষ্ট ডরমিটরি অথবা আপনার আমাদেরও ডরমিটরি আছে অথবা খুব কাছের আত্মীয় তাদের সাথে যেন থাকার জন্য ব্যবস্থা করা হয়, তাহলে শিক্ষার্থীরা শুরুটা খুব সুন্দর করতে পারবে। এগুলো এগুলো স্কিপ করে দাও, এগুলো সবাই জানে, এগুলো স্কিপ করে দাও। আমি আমি আজকে এখন জাপান সম্পর্কে জাপান এই যে যাওয়ার প্রস্তুতিটা জাপান জাপান যাওয়ার প্রস্তুতি চলে যাও। স্কিপ করো, স্কিপ করো, এটা স্কিপ করে দাও, এটা সবাই জানে। একটু 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 এটা রাখো যে এখানে আপনি একটা ইয়ে দেখছেন, জাপান যাওয়ার আগে আপনাদের সবচেয়ে বেশি যে প্রস্তুতিটা আপনার থেকে নিতে হবে, আপনারা এখানে যে আমি 4টা ডকুমেন্টস দিয়েছি, একটা হলো পাসপোর্ট, সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, এডমিশন সার্টিফিকেট, আর একটা আছে পাশে পার্ট টাইম জবের একটা কাগজ। তাই এখানে আপনি যদি এই 4টা কাগজ যদি আপনি না নিয়ে জাপানে প্রবেশ করেন, আপনার এখানে এখানে কয়েকটা কাগজ আছে যেটা না হলে আপনি জাপানে প্রবেশ করতে পারবেন, কিন্তু আপনার এই শুরুটা সম্পূর্ণ হবে না। কারণ আপনি পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। যখন ইমিগ্রেশনে যাবেন আপনাকে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি কপি দেখাতে হবে এবং আপনাকে এডমিশন সার্টিফিকেট দেখাতে হবে। তো এখন এই কাগজগুলো যদি আপনি না দেখান, এখানে বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আটকে দেওয়ার সম্ভাবনা আছে। তাই আপনারা যখন ফ্লাই করবেন এই 4টা জিনিস, সাথে আরেকটা যে পার্ট টাইম জব, এই পার্ট টাইম জবের কাগজটা আপনার লাগবে হলো যখন জাপানে ইমিগ্রেশন ক্রস করবেন, তখন আপনাকে যখন ইমিগ্রেশন অফিসার রেসিডেন্ট কার্ড দিবে, তখন আপনাকে সাথে যদি আপনি পার্ট টাইমের জবের কাগজটা সাথে দিয়ে দেন, তাহলে আপনাকে ওইখান থেকে আপনাকে 28 ঘন্টার কাজের পারমিশনের কার্ডটা দিয়ে দিবে। যদি আপনি ওইখানে এই কাগজটা নিয়ে যেতে ভুল করেন বা আপনি সাবমিট করতে ভুল করেন, তাহলে আপনি এখানে আবার নতুন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে এটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে ক্ষেত্রভেদে 1 মাস থেকে আপনার 6 মাসের সময় লাগতে পারে আপনার পার্ট টাইমের এই পারমিশনটা পাওয়ার জন্য। তাই আপনি যতদিন পর্যন্ত এখানে পার্ট টাইমের পারমিশন পাবেন না, ততদিন আপনি এখানে জব করতে পারবেন না। তো আপনি যার জন্য এটা খুব আপনার যে জাপান যাওয়ার পরে পার্ট টাইমের ক্ষেত্রে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যেন এই 4টা কাগজ ছাড়া, এটা গার্জিয়ান, অনেকেই গার্জিয়ান আছেন, আপনার এই 4টা কাগজ ছাড়া এইখানে যাওয়া যেন যখন ফ্লাই করবে, যখন বাসা থেকে বের করবে, এই 4টা কাগজ একসাথে নিয়ে যাবে। পরের স্লাইডে যাও। এখানে এই যে বিমানে ওঠার পরে ইমিগ্রেশন করার পরে কিন্তু সমস্যা যেটা হয় যে আপনি একটু আগে বলেছি, যখন ইমিগ্রেশন আপনি ইয়াতে যখন আপনি বোর্ডিং করবেন, বুকিং দিবেন লাগেজ, তখন কিন্তু আপনি কার্ডগুলোর জন্য আগের যে 3টা কাগজের কথা বলেছিলেন, না হলে কিন্তু আপনাকে বোর্ডিং কার্ডও পাবেন না। এরপরে ইমিগ্রেশনে যাওয়ার পরে আপনার বিমানে যখন আপনি উঠবেন, বিমানে ওঠার পরে অনেকের ট্রানজিট থাকে, যদিও বাংলাদেশ বিমান এক সময় ছিল ডাইরেক্ট ফ্লাইট। ট্রানজিট ফ্লাইটের ভিতরে আপনারা শিক্ষার্থীরা বিশেষ করে যারা নতুন যান, অনেক ভুল করে থাকেন। যে ভুলগুলো হলো, আপনি প্লেনে উঠছেন, ওঠার পরে বসছেন, অথবা আপনি চায়না এয়ারলাইন্স গেছেন, চায়নাতে আপনার ট্রানজিট নামার সময় আপনার ভুল করে অনেক আপনার যে হ্যান্ড লাগেজ গুলো যেটা আছে, তাছাড়া আপনার পাসপোর্ট, ছোট ব্যাগ আপনারা সিটি রেখেই চলে যান। এটা যদি আপনারা সতর্ক থাকবেন যেন এটা যেন কোনোদিন আপনারা ভুল না হয়। এই কাজগুলো আপনাকে যখন ট্রানজিট দিবেন, যখন আপনি চায়নাতে যাবেন, চায়না যাওয়ার পরে চায়নাতে যখন নামবেন, চায়নাতে নামার পরে আপনি যে সমস্ত জিনিসগুলো হাতে নিয়ে গেছেন, একটা একটা করে চেক করবেন যে আপনি বিমান থেকে সবগুলো নিয়ে নামতেছেন কিনা। নামার পরে এরপর পরবর্তী বিমানে যখন উঠবেন, তখন আবার আপনি এই জিনিসগুলো নিয়ে আবার উঠবেন, তারপর জাপান প্রবেশ করবেন। অনেক অনেক শিক্ষার্থী এই সমস্যাটা হয় এবং তারা অনেক সময় ফ্লাইট অফ ইস্যু হয়েছে, এরকম আমাদের নজিরও আছে। আপনারা এই বিষয়গুলোতে যারা নতুন যাবেন শিক্ষার্থীদের এই বিষয়গুলো একটু সতর্ক থাকবেন। এখানে এবার আমি চলে আসছি একবার জাপানের পাস সম্পর্কে। জাপানের এখানে আমি কয়েকগুলো টপিক করছি, যে ধূমপান সম্পর্কে আলোচনা, বাসা ভাড়া সম্পর্কে, ময়লা, সাইকেল এবং জাপানের নিয়ম কানুন, ম্যানার। এই জিনিসগুলা ভিডিওগুলো আপনারা দেখেছেন একটু আগে। হ্যালো হ্যালো আপনার কি ভিডিওগুলো দেখানো হয়েছিল? ভিডিওগুলো কি দেখানো হয়েছিল?
ভিডিওগুলো দেখানো হয়েছিল, না দেখানো হইলে আজকে যেহেতু সময় কম আমরা দেখাতে পারবো না আপনাদের। আমাদের কাছে ছোট ছোট ভিডিও আছে এই সম্পর্কে, আমি এগুলা জাস্ট সামারিতে একটু আলোচনা করছি। বিশেষ করে ধূমপান সম্পর্কে, প্লেন থেকে আপনি অনেকেই জানেন যে প্লেনে ধূমপান করা যায় না। আপনার প্লেন থেকে নামার পরে অনেকেই যে ভুলটা করে থাকেন, নামার পরে আর সহ্য করতে না পেরে একবার নামার পরেই আপনার একটা সিগারেট জ্বালাই দেন। এবং এটা কিন্তু যখন বিদেশিরা দেখে তখন মনে করে হাসি, বিশেষ করে জাপানিরা দেখে। কিন্তু ধূমপান যেখানে সেখানে আপনি করতে পারবেন না। অনেকে টয়লেটে যে তাড়াহুড়া করে টয়লেটে যায় ধূমপান করেন, টয়লেটে ধূমপান করা সম্পূর্ণ নিষেধ। আপনার নির্দিষ্ট ধূমপানের জায়গা আছে, নামার পরে হয়তো বা 2-3 মিনিট হাঁটার পরে আপনার নির্দিষ্ট ধূমপান করার জায়গা পাবেন। নির্দিষ্ট জায়গার ভিতরে নির্দিষ্ট ধারে ধূমপান করবেন, না হলে আপনি এটার জন্য জরিমানা করবে। অথবা আপনি সবচেয়ে বেটার হয় কষ্ট করে, আপনি যদি সহ্য করতে পারেন আপনি একবার ইয়ে থেকে বের হওয়ার পরে আপনিও ধূমপান করতে পারেন। কিন্তু ধূমপানের জায়গা ইয়ের ভিতরেও আছে, আপনার ধূমপান নির্দিষ্ট জায়গায় করবেন। তারপরে ভাষা সম্পর্কে, ভাষা সম্পর্কে সম্ভবত আপনাদেরকে আমি আগে একটা ভিডিও দেখেছি, একটু আগে বলেছি। ভাষাতে আপনি তো ভাষা পাড়া নিয়েছেন, ভাষাতে আপনারা অনেকেই শুনেছেন, আমরা জানিয়েছি আপনাদের যে জাপানিতে হলো রাত 9টার মধ্যেই ঘুমিয়ে যায়। কিন্তু আমাদের বিদেশিরা বিশেষ করে অনেকে পার্ট টাইম করে করার সময় 10টা 11টা 12টার সময় তারা আপনার অফিসে কাজ করে আসে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু বাসা থেকে যখন সে কাজ করে আসার পরে মনে করি সিঁড়ি বেয়ে যখন ওঠে, হয়তো উচ্চ শব্দে পায়ের শব্দ করে সিঁড়ি বেয়ে ওঠে। তারপরে ওঠার সময় একটা মোবাইল ফোন কানে নিয়ে মোবাইল নিয়ে আপনার কথা বলতে বলতে ওঠে, তখন রাত্রে বাজে হয়তো 10, 12টা, 1টা। তারপরে বাসার ভিতরে দরজাটা খুলে 10টা, এত শব্দ করে করবেন যার জন্য মানে অন্যের ডিস্টার্ব হয়। তো জাপানিরা এটা যদি বারবার করে থাকে, জাপানিরা অনেক বিরক্ত বোধ করে, আপনার পুলিশকে খবর দিয়ে দিবে। পুলিশ খবর দিয়ে দিলে পুলিশ এসে আপনাদেরকে এই বিষয়গুলো যখন পুলিশ এসে আপনার যখন রেজিস্ট্রেট কার্ড নিয়ে এটা ইয়ে নিবে, তখন কিন্তু আপনি একটা আপনার জাপান লোকাল লাইফে আপনার একটা মনে করেন যে কালো দাগ হয়ে গেল, এটা রেকর্ড থাকবে যে আপনি এই কাজটা করছেন। তো সবাইকে অনুরোধ করবো আপনি বাসাতে রাত 12টায় আসেন, 1টায় আসেন, কোনো সমস্যা নাই। অনেক ক্ষেত্রে বাসার ভিতরে মনে করেন যে বাসার ভিতরে ঢুকে অনেক উচ্চস্বরে কথা বলেন। তারপরে আপনার আর যে একজন ঘুমিয়ে আছে, আপনার রুমমেটে ঘুমিয়ে আছে, কিন্তু তার দিকে আপনার খেয়াল রাখতে হবে। তার সকালে হয়তো বা কাজ আছে, তার সকালে হয়তো বা স্কুল আছে, ওই তার পাশেই যে আপনি উচ্চস্বরে কথা বলতেছেন। যেন আপনারা যেহেতু শিক্ষার্থী, আপনারা এরকম কিছু করবেন যেটা আপনার দ্বারা অন্যের কারো যেন ক্ষতি না হয়, আপনার দ্বারা যেন কারো ডিস্টার্ব না হয় চেষ্টা করবেন, তাহলে আপনাকে অন্য কেউ ডিস্টার্ব করবে না। তারপরে ময়লা 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 সম্পর্কে একটু আগে যাও, ময়লা সম্পর্কে কিছু এই যে ময়লা সম্পর্কে কি করতেছো, ময়লা ময়লা ময়লাটা যাও, এটার করে ইয়ে নাই। শিপনকে শুনতেছে? হ্যাঁ, এই এরপরেরটা এই যে ওকে ওকে স্টপ স্টপ। ময়লা, আপনারা জানেন আমাদের দেশে সবাই ময়লা যেখানে খুশি সেখানে ফেলে রাখা যায়, কিন্তু জাপানে সেটা পসিবল না। জাপানের নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে, শুধু আপনার বাসার ময়লাটা বিভিন্ন ভাগে ভাগ করে ফেলতে হবে। আপনার যদি একটা মনে প্লাস্টিকের ময়লা, খাবারের ময়লা আপনি যদি একসাথে ফেলেন, তাহলে এটার জন্য আপনাকে মনে করেন যে জরিমানার আওতায় আসতে হবে। এবং আপনার রাস্তাঘাটে ময়লা ফেলা যাবে না। আরেকটা জিনিস যেটা প্লেনে নামার পরে, যেহেতু আপনারা ইউজ টু না, আপনারা জানেন না, প্লেনে নামার পরে অনেক কি করেন যে এটা পানির বোতল নিয়েছেন, পানির বোতল নেওয়ার পরে আপনারা দেখছেন যেটা খালি আছে, সাইডে একটু জায়গা আছে, ফুট করে এখানে রেখে দিলেন। কারণ এটা কিন্তু আরেকটা অন্যায়, এটা কিন্তু জাপানিরা ফলো করে, জাপানিরা দেখে, এটাও করা যাবে না। এই পানির বোতলটা যদি আপনি ফেলতে চান, পানির বোতলটা ফালানো এয়ারপোর্টের ভিতরে নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট টাইমে ময়লা ফেলবেন। বিশেষ করে বাসার ক্ষেত্রে বাসার ময়লা একটা নির্দিষ্ট ডেটে, একটা নির্দিষ্ট টাইমে, এবং নির্দিষ্ট ময়লা, যেটা গ্লাসের ময়লা আছে গ্লাসেরটা আলাদা রাখতে হবে, যেটা আপনার পেট বোতল বলে, যেটা বোতল প্লাস্টিক বোতল আলাদা করতে হবে, তারপরে খাবারের ময়লা আলাদা করে আলাদাভাবে ফেলতে হবে। এটা আপনাদেরকে যখন আপনারা স্কুলে যাবেন, স্কুলে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিবে। এবং আমরা তো সবসময় ক্লাসে বলে আসছি, এবং আপনারা এই জিনিসটা
মানার চেষ্টা করবেন। বলতেছি, শুনতেছেন, যদি না মানেন তাহলে এটা আপনাদের জন্য হবে। যদি আপনি যদি ময়লা যদি ঠিক মতো না ফেলেন, আপনার জন্য কি হতে পারে? আপনি মনে করেন যে ময়লাটা আপনি ফেলে দিচ্ছেন, পুলিশ আপনাকে হয়তোবা দেখতেছে, আপনাকে বাড়িওয়ালা আপনাকে সতর্ক করবে। সতর্ক করার পরে যখন আপনি সচেতন না হন, তখন বাড়িওয়ালা পুলিশকে খবর দিয়ে পুলিশ এসে আপনাকে একবার সতর্ক করে যাবে যে তুমি এইভাবে ময়লা ফেলতেছ, বা সিটি কর্পোরেশন থেকে এসে আপনাকে ময়লার জন্য সচেতন করবে, তুমি এইভাবে ময়লা ফেলতেছো, এই ফেলবে না। যদি একবার পুলিশ এসে বলার পরে আপনি যদি সচেতন না হন, দ্বিতীয়বার যদি আপনি এই কাজটা করেন, তাহলে এটার জন্য আপনাকে মনে করেন যে সর্বোচ্চ 50 মান মানে 5 লক্ষ ইয়েন পর্যন্ত আপনার জন্য জরিমানা হতে পারে। যার জন্য ময়লার বিষয়টা অনেক সেন্সিটিভ। আপনারা এই বিষয়টা একটু সতর্কতার সহিত জাপান যাওয়ার পরে পালন করবেন। আপনারা যেই ডরমিটরিতে থাকবেন, আপনারা যেই স্কুল যাবেন, স্কুল থেকে আপনার ইনস্ট্রাকশন দেওয়া হবে, যে হোস্টেলে থাকবেন, হোস্টেল থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, কিন্তু আপনারা ইনস্ট্রাকশন গুলো মানার চেষ্টা করবেন। তারপর পরের স্লাইডে যাও। এই যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এখানে আলোচনা সাইকেল সম্পর্কে। সাইকেল কতজনে সাইকেল চালাতে পারেন? আমাদের এখন মনে হয় যে এই সেমিস্টারে 60 জন স্টুডেন্ট ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ 64 জনে ভিসা পেয়েছেন। আর 4 জন আজকে তারা আসছে, তারা অন্ধ এতে আছে, তারাও মনে ভিসা পেয়ে যাবে। তো এর ভিতরে 64 জনের ভিতরে কতজনে সাইকেল চালাতে পারেন বলেন তো? সবাই কি সাইকেল চালাতে পারেন? সাইকেল যদি না চালাতে পারেন, আপনাদেরকে অনেক আগে আমরা ভিসা করে দিয়েছি, আপনার এই 1 সপ্তাহের ভিতরে আপনি সাইকেল চালা শিখে যাবেন। জাপানে বাংলাদেশের মতো রিক্সা, অটো রিক্সা, ট্যাক্সি, হুন্ডা এগুলা নাই। আপনাকে হয় সাইকেল, 3টা বা 4টা যানবাহন, সাইকেল, ট্রেন, আর হলো বাস এবং হাঁটা, প্রাইভেট গাড়ি, এটা ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। যার জন্য আপনি যদি স্টেশন থেকে বাসা আপনার দূরে হয় বা স্কুল দূরে হয়, আপনার সাইকেল চালিয়ে আপনার যেতে হবে। সাইকেল চালানোর ক্ষেত্রে বাংলাদেশে কি কোনো নিয়ম আছে? সাইকেল চালানোর ক্ষেত্রে বাংলাদেশে কোনো নিয়ম নেই, কিন্তু সাইকেল চালানোর বেসিক যে 10টা নিয়ম আছে, এই নিয়মগুলোকে এখানে লেখা আছে, এগুলো দেখি। এরপরে স্লাইডে যাও। না, নেই। আমার একটা ভিডিও ছিল, ভিডিওটা দেখে যাবেন। বেসিক 10টা নিয়ম হলো আপনাকে হেলমেট পরে, সাইকেল চালাতে হবে। আপনি ডাবলিং দুইজনে একসাথে সাইকেল চালাতে পারবেন না। আপনি মদ্যপান অবস্থায় সাইকেল চালাতে পারবেন না। বৃষ্টি হচ্ছে, ছাতা ধরে আপনি সাইকেল চালাতে পারবেন না। আপনি নির্দিষ্ট পার্কিং আছে, পার্কিং এর বাইরে আপনি সাইকেল রাখতে পারবেন না। তারপরে আপনি হেডফোন মাথায় নিয়ে সাইকেল চালাতে পারবেন, আর হেডফোন কানে দিয়ে আপনি সাইকেল চালাতে পারবেন না। এরকম বেসিক 10-12টা নিয়ম আছে। এই নিয়মগুলো যদি আপনি পালন না করেন, তাহলে আপনি প্রত্যেকটার জন্য আপনার 4000 থেকে 12,000 ইয়েন, বা জাপানিজ ইয়েনে 4000 থেকে 12,000 ইয়েন পর্যন্ত আপনাদেরকে জরিমানা করবে। তাই আপনারা এই নিয়মগুলা আপনারা জেনে যাবেন। আপনারা যদি ইউটিউব অথবা অন্য কিছুতে যদি এখানে সার্চ করেন, এই নিয়মগুলো জাপানের সাইকেল চালানোর নিয়মগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এবং কোন নিয়মটা আপনি না মানলে আপনার কোন ইয়েটা আপনাকে করতে হবে, জরিমানাটা পরিশোধ করতে হবে, সেটাও সুন্দরভাবে ইউটিউবে দেওয়া আছে, এবং আমাদের কাছে এটা ভিডিওটা সংরক্ষিত আছে, প্রয়োজন বোধে আমাদের কাছে নিয়ে নেবেন। এরপরে আসি জাপানের ম্যানার। একটু আগে যান। ম্যানার শিপন, একটু আগে যাও। তুমি একের পরে আমি নাক কুণ্ডলার পরে কেন স্লাইডগুলো চেঞ্জ করো। জাপানের নিয়ম কারণ, শিষ্টাচার, ম্যানার। ওয়ার্ল্ড কাপ দেখতেছেন সবাই? দেখেছেন যে জাপানের যে খেলা হয়েছে, কি হয়েছে বলতে পারবে কেউ? যে ময়লা আজকে আপনারা যে খেয়েছেন, একটু কি আমরা শিক্ষা নিতে পারি এখান থেকে? খাওয়ার পর যার ময়লাটা নির্দিষ্ট জায়গায় কি ফেলে দিতে পারি? দেখেন, তারা খেলা দেখছে অন্য দেশে যাওয়ার পরে তারা স্টেডিয়ামটাকে স্টেডিয়ামটাকে পরিষ্কার করে দিচ্ছে। সবাই দেখছেন না? এটা হলো শিষ্টাচার, এটা হলো ম্যানার। আপনি যখন জাপানে যাবেন, জাপান যাওয়ার পরে কিছু কিছু বিষয়, একবারে বেসিক বিষয় আপনাদেরকে জানতে হবে। যখন আপনি হাঁটার সময় আমাদের দেশে বাংলাদেশের মানুষ হলো এভাবে হাঁটাহাঁটি হাঁটে, কিন্তু জাপানে হাঁটতে হবে হলো আপনাকে একজনের পিছনে একজন। আপনি যখন ট্রেনের টিকিট করতে যাবেন, আপনি এরকম তাড়াহুড়া করে গেছেন, আপনি হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছেন, কিন্তু টিকিটটা করার জন্য লাইনে আছে 10 জন। এই লাইন ব্রেক করে দৌড়ে যে আপনি টিকিটের ভিতরে ঢুকে গেলেন। বাসে জন্য অপেক্ষা করতেছে, সিরিয়ালে দাঁড়িয়ে আছে মনে করেন যে 20 থেকে 25 জন, কিন্তু আপনি কি করছেন? তাড়াহুড়া করে যে আসতে মাঝখানে ঢুকে গেছেন। কিন্তু এটা একেবারে ম্যানারলেস, এটা করা যাবে না। যেখানে যে লাইন আছে সেই লাইনে আপনি
দাঁড়িয়ে আপনি টিকিট কাটবেন বা আপনি বাসের জন্য অপেক্ষা করবেন, ট্রেনের জন্য অপেক্ষা করবেন। আরেকটা জিনিস হলো যেটা আপনার যদি খুব তাড়া থাকে, আপনার তাড়া থাকলে আপনি বলতে পারেন যে আমার তো এই 2 মিনিটের ভিতরে আমি যদি ট্রেনটা যদি না ধরতে পারি তাহলে আমার ক্লাসটা বা আমার অফিসে দেরি হয়ে যেতে পারে। আমাকে কি আপনি একটু আমাকে সময় দিবেন, আমি একটু টিকিটটা আগে কেটে বের হয়ে যাই। আপনাকে খুব সুন্দর করে সাইড দিয়ে দিবে এবং তারা মনে করবে যে না সেই লোকটা ভদ্র, সে ম্যানার জানে, ম্যানার শিখে। কোনো কিছু আপনার বিপদের সময় আপনি যে সবকিছুই করতে পারেন, কিন্তু একটা সিস্টেমের মধ্যে আপনাকে করতে হবে। যে জিনিসগুলা আমি আপনাদেরকে আমাদের ক্লাসেও শেখানোর চেষ্টা করছি, এবং আপনারা অবশ্যই জাপান যাওয়ার পরে এই জিনিসগুলো আপনারা মানবেন। পরের স্লাইডে যাও। এবার আসি যে শিক্ষার্থীরা খুব মনোযোগ দিয়ে শোনেন। জাপানে যাওয়ার পরে আপনারা অনেক অজুহাত তৈরি করেন। এই অজুহাতটা হলো, এটা হলো যে মনে করেন যে আমাদের জন্য এটা অনেকটাই ক্ষতিকর। এখানে দেখছি শুক্রবারে জুমার নামাজ এবং দাড়ি সম্পর্কে। আপনার শুক্রবারে হ্যালো 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 সরি হ্যালো, এটারে এইভাবে যদি দিতে আমি কথা বলতে আমার সুবিধা হতো বলতে। হ্যালো হ্যালো, শুক্রবারে জুমার নামাজ। অনেক শিক্ষার্থী কি করেন, শুক্রবার দিন জুমার নামাজ পড়ার কথা বলে বাসায় বসে ঘুমান, বলেন যে আমার শুক্রবার আছে, আমি 1 ঘন্টা পরে নামাজ পড়ে আসবো। এরকমও রেকর্ড আমাদের ভিতরে আছে। জাপানে এখানে অনেক আলেম ওলামা আছে। আপনার জন্য বিদেশে যেহেতু আপনি পড়াশোনা করতে যাবেন, কাজে যাবেন, আপনার জন্য আমি যদি ভুল না করে থাকি, আপনার জন্য যে একেবারে শুক্রবার জমা নামাজ পড়তেই হবে, আপনার দায়িত্ব ফেলে দিয়ে এরকম কিন্তু নিয়ম নেই। আপনারা শুক্রবার দিন জমা নামাজের কথা বলে আপনারা অনেকে স্কুলে ফাঁকি দেন, এইটা করবেন না এবং স্কুলকে অনেক বিরক্ত করেন। কিন্তু এরকম রেজাল্ট আছে যেটা বললাম যে আপনারা বাসায় ঘুমান। তাই এই শুক্রবার দিন জমা নামাজ আপনি যদি ক্লাসের সাথে আপনার টাইম ঠিক রেখে আপনি যদি নামাজ পড়তে পারেন, আপনি নামাজ পড়বেন। আর যদি আপনি ক্লাস যদি ঠিক না থাকে তাহলে আপনি নামাজটাকে স্কিপ করবেন, আপনি জমা নামাজের পরিবর্তে জোহর নামাজ পড়বেন এবং সেটা আপনার জন্য মঙ্গল হবে। কারণ আপনি যদি দেরি করে জানো, আপনাকে একটা অ্যাটেন্ডেন্স কমাই দিবে, দিলে আপনি যখন পরবর্তী বিষয়ের জন্য করতে যাবেন, যদি 52 দিন 52 শুক্রবারে আপনি জোহর নামাজে যান, তাহলে যদি 52 দিন হয়ে যায় আপনাকে জাপানে ব্যাক করে আসতে হবে। তাহলে আপনার জন্য জাপান যাওয়ার দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে দাড়ি। অনেকেই দাড়ি রাখেন, আমিও দাড়ি রাখছি। দাড়ি রেখে কিছু কিছু কাজের ভিতরে এখানে রেস্ট্রিকশন আছে। আপনি কিন্তু দাড়ি রেখে ওই কাজগুলো আপনি করতে পারবেন না। আপনার যদি মনে করেন যে দাড়ি রেখে কাজ করতে পারবেন, কিন্তু আপনি অনেকে যাই এখানে গাউরামি করেন, অনেকে যাই অনেক গাউরামি মানে বাংলা আমাদের কুমিল্লার ভাষায় আর কি। অনেকে যাই বলেন না আমার এখানে কাজ হলো না কেন, কারণ হচ্ছে না। কিন্তু এখানে আপনার রেস্ট্রিকশন আছে, আপনাকে এই নিয়মটা মানতে হবে। আপনাকে যদি মনে করেন যে না আমার দাড়ি রেখে জাপানে এই কাজটাই করতে হবে, তাহলে আপনি দাঁড়িয়ে রাখা, আপনার জাপান যাওয়ার দরকার। আপনি চলে যান সৌদি আরবে, যান দুবাই, ওই সমস্ত দেশে যান মালয়েশিয়া, ওইখানে আপনার যদি শুক্রবারে ইয়ামত থাকে আপনি সবই করতে পারেন, দাঁড়িয়ে রেখে করতে পারবেন। জাপানের জন্য আপনাকে ওইরকম ভাবে প্রস্তুতি নিতে হবে, কিভাবে আপনার জাপান কালচারটা কিরকম, ওইরকম ভাবে আপনাকে মানায় নিতে হবে এবং ওইটার জন্য আপনাকে রেডি হয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে দাঁড়ির জন্য আপনার কাজের যে সমস্যা আপনারা সৃষ্টি করেন, আমার বিশ্বাস আপনারা এই জিনিসগুলো শুনেছেন, এটা যেন কোনো ক্ষেত্রে যেন এটা না হয়। আপনি যদি মনে করেন যে আপনার কাজের জন্য দাঁড়ির জন্য কাজ হয় নাই, তাহলে আপনাকে একটা কাছে স্যাক্রিফাইস করতে হবে। হয়তো আপনাকে অন্য কাজের, যেখানে দাঁড়িয়ে রেখে কাজ করা যায়, অন্য কাজের জন্য অপেক্ষা করতে হবে। না হলে আপনাকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। আপনার বাবাকে বলবেন যে আমি দাঁড়ির জন্য কাজ করতেছি না, মাকে বলবেন যে আমাকে টাকা পাঠাবে, পয়সা পয়সা খাবো, আমি এখানে আল্লাহ আল্লাহ করবো, তাহলে এইটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে যদি জাপানে যে কাজ করতে হয়, কাজকর্মের নিয়ম, স্কুলের নিয়ম, এগুলো আপনাকে সব মেনে চলতে হবে। এরপরে অনেকে কাজ করতে যান, কাজ করতে যেয়ে যেটা আমাদের বাংলাদেশি ভাষায় বলে শুকুরের মাংস, না শুকুরের মাংস। জাপানিরা যেহেতু বিধর্মী, তাদের প্রত্যেকেই কিন্তু আপনার মনে করেন যে প্রত্যেকটা খাবারের ভিতরে শুকুরের মাংস থাকে। আপনি রেস্টুরেন্টে কাজ করবেন, এখানে এরকম করে রেস্টুরেন্ট মেনিউ নাই যেখানে শুকুরের মাংস নাই। কিন্তু আপনি যদি বলেন যে এখানে শুকুরের মাংস দিচ্ছে, আমি রেস্টুরেন্টে কাজ করবো না, তাহলে আপনি রেস্টুরেন্টে কাজ করেন, অন্য জায়গায় কাজ করেন। অনেকে এরকম বলেন যে আমাকে শুকুরের মাংস দিচ্ছে, কাজ দিয়ে দিয়েছি, কিন্তু আপনি বলেন যে আমি ইয়ার জন্য আমি রেস্টুরেন্টে কাজ করবো না। তো কাজ না করলে কিন্তু শুকুরের মাংস দিলেও আপনি যেটা করতে পারবেন, আপনাকে এখানে তারা গ্লাস দিবে, আপনাকে কিন্তু খাবারটা খেতে হবে না। আপনার এখানে বোঝার ভুল, আপনার শোনার ভুল, আপনার খাবারটা খেতে হবে না।
আপনাকে খাবারটা টেস্ট, সবকিছু খাবার প্যাকেট আছে, এগুলো আপনি গরম করে দিবেন, গ্রিল করে দিবেন, আপনি গ্লাস করে করবেন, আপনার খাবারটা টেস্ট করা দরকার নেই। তাহলে এখানে অনেকেই আপনার এটা নিয়ে অনেক সমস্যা আমাদেরকে ফেলেছে, শুধু আমাদেরকে না, আমরা যত এজেন্সি গুলো কাজ করি আমাদের প্রত্যেককেই সমস্যা এগুলো ফেলেছেন আপনারা। এগুলো একটু আপনারা ভালো করে জেনে যান। আপনারা এটা আপনার এখানে আপনি ইচ্ছা করলে গ্লাস করে কাজ করতে পারবেন, আর যদি আপনি যদি এই সমস্ত কাজে করতে আগ্রহী না, তাহলে আপনি অন্য কাজ করবেন যেখানে শুয়োরের মাংস নেই। আপনি শুয়োরের মাংস আপনি ধরার জন্য আপনার সমস্যা, আপনার জাপানে যে মুরগিরা জব করে, এটা তো ওরা তো হালাল হতে জব করে না, এটা ধরা তো আপনার জন্য একই কথা। তো আপনি আবার এখানে দেখি যে আবার অনেকে যে মদের বোতল নেওয়া, মদ খান, বিয়ার খান, আবার আপনি বলেন আর এটা শুয়োরের মাংস, এটা খাওয়া যাবে না, তো সব একই, কোনোটাই তো হালাল না। যার জন্য জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনারা। ওই দেশের সভ্যতাকে যেন আপনারা, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য ওই দেশের সভ্যতাটা যেন নষ্ট না হয়, আপনারা এটা খেয়াল রাখবেন। এরপরে আপনার কিছু কিছু জায়গা আছে আপনারা যেখানে কাজ করতে পারবেন না। আপনার মনে করেন যে নাইট ক্লাব, তারপরে বার, পাব, লাউঞ্জ, গ্যামলিং, এগুলো হলো নিষিদ্ধ। এটা আপনাদের স্কুল নিষেধ করে, নিষেধ করার পরে আমরা নিষেধ করি, নিষেধ করার পরে অনেকে অনেক টাকা লোভে আপনার এই কাজটা করে থাকেন। এগুলোতে আপনাদের জন্য, স্টুডেন্টের জন্য এটা সম্পূর্ণ নিষেধ, এটা করা যাবে না। করলে আপনাদেরকে এখানে অনেক সময় ইমিগ্রেশন পুলিশ অথবা পুলিশ অথরিটিরা ওরা ওইখানে আপনার রেট দেয়, দেওয়ার পরে আপনাদেরকে ওইখান থেকে ধরে আপনার দেশে পাঠা দিতে পারে। তার জন্য বি কেয়ারফুল। আপনারা এই সমস্ত এইগুলো কাজগুলো যেগুলো আপনাদের জন্য, শিক্ষার্থীদের জন্য নিষেধ করা আছে, এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আরেকটা জিনিস যেটা আপনার এই যে আমি লিখছি গাঁজা, আপনি মোবাইল, জুয়া, আরেকটা এটা বলে ফেলি, হয়তো স্লাইডটা পরে আসবে। জাপান যাওয়ার সময় আপনারা অনেকে আপনাদের বন্ধু বান্ধবরা কি করে আপনাদের সাথে ছোট ছোট প্যাকেট দিয়ে দেয়, এগুলো আমরা অনেক সতর্ক করতেছি। এই প্যাকেটের ভিতরে বলে দেয় যে ওষুধ দিছি, কিন্তু ওষুধের ভিতরে আমরা এরকম পেয়েছি ইয়াবা, ওষুধের ভিতরে পেয়েছি, প্যাকেটের ভিতরে পেয়েছি আমরা হলো গাঁজা। এটা বিশেষ করে যেই কাজগুলো যারা করে, এগুলা করে হলো এক এক বন্ধু, বাবা মা দেয় না, দেয় হলো বন্ধু বান্ধবের। মাল যখন নিবেন খুব সাবধান, বি কেয়ারফুল। মালটাকে আপনি কি মালটা এমন ভাবে প্যাকেট করে, এই প্যাকেটটা আপনি খুলবেন, খুলে চেক করে নিয়ে যাবেন। আপনি জানলেন না, বলে দিল যে ঔষধ। যখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন, লাগেজ নিয়ে বের হবেন, তখন কুকুর থাকে, কুকুর দিয়ে চেক করে, যদি এটা ধরা পড়ে আপনার লাইফ শেষ, আপনাকে কোনো বের হতে দিবে না, সাথে সাথে আপনার দেশে বের করাবে। তা আপনি অন্য একটা জিনিস না জেনে নেওয়ার কারণে আপনার কিন্তু একটা লাইফটা ধ্বংসের দিকে চলে যাবে। তার জন্য বি কেয়ারফুল। অন্যের কাছ থেকে কোনো মালপত্র নেওয়ার সময় খুব ভালো করে চেক করে নিয়ে যাবেন। এগুলা ইদানিং অনেকগুলা ঘটনা এইভাবে ঘটেছে, এবং গত বছরও প্রায় 3-4 জন শিক্ষার্থী জাপান থেকে, ইমিগ্রেশন থেকে তারা ব্যাক করছে। তো আপনারা সবাই এই জিনিসটা একটু সতর্ক থাকবেন। পরের স্লাইড। আমাদের সার্ভিস গুলা এখানে আর বলার ইয়ে নেই। আমরা সার্ভিস যেগুলো দিয়ে থাকি অনেকে জানেন। আমরা আপনাকে যখন জাপানে যাবেন, আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব, তারপরে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিব, ঠিকানা পরিবর্তন সহায়তা করব, মোবাইল ফোন আপনাদের ক্রয় করতে সহায়তা করব, স্বাস্থ্য বীমা ইন্স্যুরেন্সটা নিতে সহায়তা করব, আপনার সিট লাগে জাপানে চলার জন্য, যে কোনো কার্যক্রম করার জন্য, এগুলো আমরা করতে সবকিছু সহযোগিতা করবো। তারপর ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সর্বশেষ আপনাদেরকে এই যে পার্ট টাইমের কথাটা বললাম, কাজের কথা বললাম, আমরা পার্ট টাইমের ব্যবস্থা করে দেবো। আমরা জাপান যাওয়ার পরে আপনাদেরকে এই সার্ভিস গুলো দিয়ে থাকি। এটার বিনিময়ে আপনাদেরকে কোনো পয়সা আমাদেরকে প্রোভাইড করতে হবে না। আমরা এটা আমাদের জাপান যাওয়ার পরে আপনারা এই সার্ভিসটা পাবেন। পরের 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 স্লাইডে যাও। হ্যাঁ, পার্ট টাইমের ক্ষেত্রে যে জিনিসটা অনেকেই আপনাদের গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করব, আমরা কিন্তু গলা পাইলে গলা চিল্লায় বলতেছি, জাপানে বর্তমানে দিন দিন অধিক সংখ্যক বিদেশি বাড়ার কারণে পার্ট টাইমের ক্ষেত্রে কিন্তু অনেকটা চ্যালেঞ্জ অবস্থা হয়ে গেছে। তো এই চ্যালেঞ্জটা করতে হলে, যেটা আগে আমাদের N5 পাস করে আপনারা গেলে কিন্তু আমরা পার্ট টাইম সহজে দিতে পারতাম। এখন যদি N4 পাস না হয়, তাহলে N4 না হলে পার্ট টাইম দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এমনও আমাদের রেকর্ড আছে যে আমরা একটা স্টুডেন্টকে 10 বার 15 বার ইন্টারভিউ দিয়েছি, কিন্তু সে কোনোদিন পার্ট টাইম পাচ্ছে না। কিন্তু এই তিনটা গার্জিয়ানকে বলতেছি যে আমরা ওনাদেরকে কোনো পার্ট টাইম জোগাড় করে দিচ্ছি না, আমরা ওনাদেরকে পার্ট টাইম দিচ্ছি না। গার্জিয়ানরা আমাদেরকে ফোন দিয়ে আমাদেরকে প্রশ্ন করেন যে এতদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, আপনারা এখন আমার ছেলে পার্ট টাইম দিতে পারেন না কেন? আমরা কিন্তু আপনাকে পার্ট টাইমটার ইন্টারভিউ আপনাকে দিয়ে দিতে পারবো না, আপনাকে কিন্তু আমি কাজটা করে দিতে পারবো না। আমরা আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে পারবো, আপনার যোগ্যতায় আপনি ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউ দিয়ে টিকবেন। কিন্তু গার্জিয়ানকে অনুরোধ করবো যে তোমাকে যে এখন আজকে 2 মাস আসছো, তোমাদেরকে এজেন্সি কয়টা ইন্টারভিউ দেওয়া হয়েছে, এই পর্যন্ত একটু জিজ্ঞাসা করার পরে আমাদেরকে ফোন দিবেন।
যে তোমরা কেন আজকে 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, তোমরা পার্ট টাইম পাচ্ছ না? তোমাদের কি এজেন্সি তারা কি কোনো তোমাদেরকে পার্ট টাইমের জন্য ইন্টারভিউ ব্যবস্থা করা হয় নাই? তখন ওদেরকে বললে আসল জিনিসটা জানতে পারবেন, কারণ তারা এখান থেকে ভালো জাপানি শিখে যায় না, শুধু একটা সার্টিফিকেট নিয়ে গেছে। আমরা বারবার তাদেরকে ইন্টারভিউ দেওয়া হয়েছে, কিন্তু তারা সেখানে ইন্টারভিউতে টিকে নাই, এই জন্য তারা পার্ট টাইম পাইতে দেরি হয়েছে। এটা আমার গার্জিয়ানের প্রতি অনুরোধ থাকবে, আমাদের প্রত্যেকটা এজেন্সি জাপান যাওয়ার পরে সবচেয়ে বেশি আমাদেরকে যন্ত্রণা দেন হলো গার্জিয়ান। আপনারা কেমন যন্ত্রণা, যে শিক্ষার্থীরা জাপান যাওয়ার পরে কি করতেছে, শিক্ষার্থীদের কথাটা না শুনে, সঠিকভাবে না শুনে আপনারা আমাদেরকে হিট করেন, বিভিন্ন ধরনের কথা বলেন। অনেক সময় 1 মাস হয়েছে, 1.5 মাস হয়েছে, খুব উচ্চস্বরে কথা বলেন, গালি গালাজ করে কথা বলেন। এটা আপনারা গালি গালাজ দিবেন, অবশ্যই আপনাদের অধিকার আছে, কিন্তু আপনারা জিনিসটা সঠিক জিনিসটা আপনারা যাচাই করবেন, যে সঠিক জিনিসটা কি আসলে কি আমরা কি তাদের জন্য চেষ্টা করতেছি কিনা, এজেন্সি গুলো তাদের জন্য কি কাজ করতেছে কিনা, এই জিনিসগুলো যাচাই করে আপনারা এরপরে আমাদের সাথে কথা বলবেন। এরপর আরেকটা সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, যেটা হুট করে একটা শিক্ষার্থীর কাজ দিয়েছি, কাজ দেওয়ার পরে তারা কি করে, আপনার অন্য একটা কাজ পাইছে, এখন কাজটা তার আছে, চলমান আছে, অথবা কাজের এখানে কোনো কারণে তাকে সময় একটু কম দিচ্ছে, সে কি করে হুট করে ওই জায়গার ভিতরে এরপরের দিন শিফট দেওয়া আছে, শিফট নিয়ে কাজটা ছেড়ে দেয়। এটার কারণে আমাদের যে সমস্যাটা হচ্ছে, নতুনদেরকে ইন্ট্রোডিউস করা অনেক কষ্ট হচ্ছে। আপনারা কাজ পার্ট টাইম মানে আপনার পার্ট টাইম আপনারা কাজ করবেন, কাজ ছেড়ে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে, যে তাদের একটা শিফট আছে, শিফট পর্যন্ত কাজ করে আগে জানাই দেন যে আমি আগামী মাসে কাজ করবো না, আগামী সপ্তাহে কাজ করবো না। নতুন যে জায়গায় কাজ করবেন তাদেরকে বলবেন যে আমরা এই জায়গাটাতে আমরা এক জায়গায় কাজ করতেছি, আমরা আমাকে 1 সপ্তাহ সময় দিতে হবে। তাহলে নতুন জায়গাটায় আপনাকে আরো পজিটিভলি নিয়ে বলবে যে এই ছেলেটার রেসপন্সিবিলিটি আছে, এই মেয়েটার রেসপন্সিবিলিটি আছে, এক জায়গায় কাজ করতেছে, ওই কাজটা সে ছেড়ে দিয়ে আসতেছে না, কাজটা শেষ করে এখানে আসতেছে। তাই আপনারা যখন খুশি তখন আপনারা কাজ ছেড়ে দিবেন না। এটার জন্য আমাদের অন্যান্য ইয়াদের জন্য অনেক আমাদের সমস্যা হচ্ছে নতুনদেরকে আমাদের কাজে ইন্ট্রোডিউস করতে। এরপরের স্লাইডে যান, আমাদের প্রধানমন্ত্রী চলে আসছে খুব শীঘ্রই। হ্যাঁ, এই আমি শেষের দিকে চলে আসি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা যেরকম একটা ওরিয়েন্টেশন ক্লাস করেছি, আপনাদের স্কুলে যাওয়ার পরে প্রত্যেকটা স্কুল আপনারা একটা নির্দিষ্ট টাইমে, আপনারা যারা শিক্ষার্থী আছেন অলরেডি অনেকেই কাগজপত্র পেয়ে গেছে, নির্দিষ্ট টাইমে তারা একটা ওরিয়েন্টেশন ক্লাসের ব্যবস্থা করে। কিন্তু আপনারা ওরিয়েন্টেশন ক্লাসটার ভিতরে আপনি মনে করেন, গুরুত্ব মনে না করে আপনি বাসায় বসে ঘুমান, অনেক এরকম শিক্ষার্থী আছে। এবং ওইটার ভিতরে কিন্তু অত্যন্ত মূল্যবান কিছু জাপানের দিক নির্দেশনামূলক আলোচনাটা হয়, যেটা আমরা এখানে করতেছি, তার চেয়েও অনেক দিক নির্দেশক আলোচনা হয়। এই জাপানের প্রত্যেকটা শিক্ষার্থী জাপান যাওয়ার পরে স্কুলের যে ওরিয়েন্টেশন, এবং আমরা এজেন্সি গুলো অনেক সময় এখানেও আরো কিছু ওরিয়েন্টেশন করি, আপনারা চেষ্টা করবেন এই ওরিয়েন্টেশন গুলোতে অংশগ্রহণ করার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে। আজকে আমাদের আমি সবাইকে, আজকে যারা অনেক অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পরে আরো অনেক আলোচক আছে।